আজকের দুনিয়ায় ইরান শব্দটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিক্ষোভ, জ্বলন্ত রাস্তা আর উত্তাল কিছু স্লোগান। গত কয়েক সপ্তাহ ধরে ইরানের শহরগুলোতে যা ঘটছে তা দেখে পৃথিবীর অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকও থমকে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নানা মুনির নানা মত। কেউ বলছেন আমেরিকার সিআইএ কলকাঠি নাড়ছে, কেউ বলছেন ইসরায়েল চাচ্ছে ইরানকে লিবিয়া বা ইরাকের মতো ধ্বংস করে দিতে। আবার কেউ বুক ঠুকে বলছেন এবার বুঝি আয়াতুল্লাহর শাসনের অবসান হতে চলেছে। কিন্তু আমরা যদি শুধুমাত্র আবেগ দিয়ে হেডলাইন পড়ে বিচার করি তবে ইরানকে কোনোদিনও বুঝতে পারবো না। ইরান কোনো সাধারণ মানচিত্রের নাম নয়, এটি একটি হাজার বছরের প্রাচীন সভ্যতা। এই জাতি গ্রিকদেরকে দেখেছে, মঙ্গলদেরকে দেখেছে, আরবদেরকে দেখেছে এবং আধুনিক ব্রিটিশ আমেরিকানদেরও দাপট দেখেছে। ইতিহাস বলে ইরানিরা বাইরের চাপে যতটা না ভাঙে তার চেয়ে বেশি বদলায় ভেতর থেকে। তাই আজকের আলোচনায় আমরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব ইরান কি আসলে পতনের দিকে যাচ্ছে, নাকি আমরা ইতিহাসকে আবারও ভুলভাবে ব্যাখ্যা করছি। আমাদের এই যাত্রার শুরুটা করতে হবে আজ থেকে প্রায় 50 বছর পেছন থেকে, যখন ইরানে শাহর শাসন ছিল। শাহ শাসনের স্বর্ণযুগ নাকি দম্ভের পতন? আমরা অনেকেই মনে করি 1979 সালে যখন শাহের পতন হলো সেটা বোধহয় হঠাৎ ঘটেছিল, কিন্তু এর বীজ বপন করা হয়েছিল অনেক আগে। মোহাম্মদ রেজা শাহ পাহলভি, যিনি একজন আধুনিক মনস্ক মানুষ, তিনি চেয়েছিলেন ইরানকে রাতারাতি প্যারিস বা লন্ডনের মতো বানিয়ে ফেলতে। তিনি রাস্তাঘাট করলেন, নারীদের ভোটাধিকার দিলেন, বড় বড় কারখানা বানালেন, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। শাহের এই উন্নয়ন ছিল মূলত শহর কেন্দ্রিক। গ্রামের সাধারণ রক্ষণশীল মানুষ এই পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করতে পারছিল না। সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল শাহের রাজনৈতিক দম্ভ। তার একটা গোপন পুলিশ বাহিনী ছিল যার নাম ছিল সাভাক। এই বাহিনী বিরোধীদের উপর এতটাই নির্মম ছিল যে মানুষের মনে শাহের প্রতি ভালোবাসার বদলে ঘৃণা আর ভয় জমে গিয়েছিল। 1953 সালে জনপ্রিয় প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সরিয়ে আমেরিকা যখন শাহকে একচ্ছত্র ক্ষমতা দিয়ে ক্ষমতায় বসিয়েছিল, তখনই ইরানিদের মনে একটা স্থায়ী দাগ পড়ে যায় যে শাহ তাদের নিজের লোক নন, তিনি আমেরিকার পুতুল। মানুষ যখন দেখলো তাদের পেটে রুটি আছে ঠিকই, কিন্তু বলার মতো কোনো কথা নেই, তখন তারা সম্মান ফিরে পেতে চাইল। আর ইতিহাস বলে যখন একটা জাতি সম্মান হারানোর কষ্টে ভোগে তখন তারা মৃত্যুকেও ভয় পায় না। এই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই খোমেনির ডাকে মানুষের হৃদয়ে পৌঁছেছিল। শাহ আধুনিক শহর দিয়েছিলেন, কিন্তু মানুষের আত্মা বা স্বাধীনতা দিতে পারেননি। এবার আমরা ইসলামিক বিপ্লব ও ক্ষমতার নতুন কাঠামো নিয়ে আলোচনা করব। 1979 সালে যখন শাহ দেশ ছেড়ে পালালেন তখন ক্ষমতার মঞ্চে এলেন আয়াতুল্লাহ খমেনি। তিনি এসে এমন এক শাসন ব্যবস্থা চালু করলেন যা পৃথিবীর অন্য কোথাও নেই। একে বলা হয় ভেলায়াতেই ফকিহ। সোজা বাংলায় বললে একজন সর্বোচ্চ ধর্মতাত্ত্বিক নেতা থাকবেন দেশের সব ক্ষমতার কেন্দ্রে। অনেকে মনে করেন ইরান বোধ হয় পুরোপুরি অগণতান্ত্রিক, কিন্তু বাস্তবতা হলো এখানে নিয়মিত নির্বাচন হয়, সংসদ আছে, প্রেসিডেন্ট আছে, কিন্তু টুইস্টটি হলো প্রেসিডেন্ট বা সংসদ যাই করুক না কেন শেষ কথা বলবেন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। এই সিস্টেমটা তৈরি হয়েছিল এমনভাবে যাতে কোনো বিদেশি শক্তি বা ভেতরের কোনো বিদ্রোহ একে সহজে টলাতে না পারে। এখানে শুধু সেনাবাহিনী নেই, পাশাপাশি আছে রেভলিউশনারি গার্ড বা IRGC, যারা সরাসরি শাসন ব্যবস্থাকে পাহারা দেয়। ইরানের শাসন ব্যবস্থার বাইরে থেকে যতটা না নড়বড়ে মনে হয়, ভেতরে এটি অনেকগুলো স্তরে বিভক্ত। তারা গত 40 বছরে 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ সহ্য করেছে, কয়েক দশক ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ্য করেছে, কিন্তু ভেঙে পড়েনি, কারণ তারা তাদের রাষ্ট্র আর ধর্মকে এক সুতোয় গেঁথে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো সেই সুতো কি এখন ছিঁড়ে যাওয়ার পথে? তাহলে বর্তমানে অস্থিরতার মূল সত্যটা কোথায়? আজকের যে আন্দোলন আমরা দেখেছি তার কারণ কি শুধু হিজাব বা পোশাকের আইন? যারা গভীর থেকে ইরানকে দেখেন তারা জানেন যে মাশা আমিনির মৃত্যু ছিল কেবল একটা স্ফুলিঙ্গ। আসল বারুদ জমেছিল গত 15 থেকে 20 বছর ধরে। ইরানের আজকের তরুণ প্রজন্ম অত্যন্ত শিক্ষিত এবং আধুনিক।
তারা পৃথিবীর সাথে যুক্ত হতে চায়, কিন্তু তারা যখন দেখে তাদের মুদ্রার দাম প্রতিদিন কমছে, বাজারে গেলে একটা রুটির দাম আকাশ ছোঁয়া, আর অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতা একের পর এক বাধায় বদ্ধ, তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ইরানের উপর পশ্চিমারা যে অমানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তার ফলে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। কিন্তু ট্র্যাজেডি হলো, এই পরিস্থিতির জন্য জনগণ এখন রাষ্ট্রকে দায়ী করছে। তারা মনে করছে বিদেশের সাথে শত্রুতা করতে গিয়ে রাষ্ট্র তাদের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলছে। রাষ্ট্র আর জনগণের মধ্যে একটা বিশাল মানসিক দূরত্ব তৈরি হয়েছে। যখন রাষ্ট্রের ভাষা আর জনগণের ভাষা এক হয় না, তখনই বিপ্লবের মঞ্চ তৈরি হয়। তবে মনে রাখতে হবে, এবারের আন্দোলন আগেরগুলোর চেয়ে আলাদা, কারণ এবার কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন হচ্ছে না, এটি হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভ থেকে। পতনের সম্ভাবনা ও ইতিহাসের শিক্ষা থেকে আমরা একটু আলোচনা করব। এখন আসি সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি আসলে ভেঙে পড়বে, বা পতন কি আসন্ন? এই প্রশ্নের উত্তর খুব সাবধানে দিতে হবে। ইরাক বা লিবিয়া যখন ভেঙেছিল, তখন সেখানে কোনো শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল না, কিন্তু ইরান একটি সুসংগঠিত রাষ্ট্র। তাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং তাদের একটি বড় জনসমর্থনও আছে, যারা এখনও এই ব্যবস্থাকে বিশ্বাস করে। তাই যারা ভাবছেন কাল সকালেই তেহরানের ক্ষমতা দখল হয়ে যাবে, তারা হয়তো বাস্তবতাকে অস্বীকার করছেন। তবে হ্যাঁ, ইরান আর আগের মতো থাকবে না। যে কোনো শাসন ব্যবস্থা যখন তার তরুণ প্রজন্মের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে, তখন তার আয়ু কমতে শুরু করে। আমেরিকা বা ইসরায়েল হয়তো বাইরে থেকে বাতাস দিচ্ছে, কিন্তু আগুনের উৎসটা ইরানের ভেতর। ইরান যদি টিকে থাকতে চায়, তবে তাদের শাসন ব্যবস্থাকে ভেতর থেকে সংস্কার করতে হবে। ইতিহাসের শিক্ষা হলো, যে দেয়াল বাঁকতে জানে না, সেই দেয়াল একসময় ভেঙে পড়ে। ইরান আজ এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে কঠোর নিরাপত্তা দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা, অন্যদিকে স্বাধীনতার তৃষ্ণায় ব্যাকুল তরুণ প্রাণ। আপনারা কি মনে করেন, এই সভ্যতার লড়াই কি নতুন কোনো ভোরের দিকে যাবে ইরানকে নিয়ে, নাকি আরও এক ভয়াবহ সংঘাতের পথে হাঁটছে দেশটি? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন। ইতিহাসের এই বাক বদল নিয়ে আপনাদের ভাবনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই বিশ্লেষণটি আপনার ভালো লাগে, তবে ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।